আমাদের সাথে শেখ হাসিনা শাসন আমলের পার্থক্য হচ্ছে আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না, আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নাই, আমরা নির্যাতন করি না, আমাদের কোনো উপদেষ্টা মানে সরকারের কারো অবমাননা হয়েছে, আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন, আমরা কোনো মামলা করিনি, এই জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করিনি, কোনো মামলা করিনি। শেখ হাসিনার আমলে সরকার পুলিশ গায়েবী মামলা করতো, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো গায়েবী মামলা করা হয়নি, কোনো মামলা করা হয়নি গায়েবী মামলা, সাধারণ মানুষ করেছে। আমরা অত্যাচারী না, আমরা মিথ্যাবাদী না, আমরা অসৎ না, এটা হচ্ছে আমাদের সাথে শেখ হাসিনা সরকারের পার্থক্য। আর একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছি দেখে, ধ্বংসস্তূপ প্রতিষ্ঠান, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা খুব যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল আমাদের ততটা পারছি না। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটি আসছে, বারবারই উচ্চারিত হয় যে আপনি যে কথাগুলো বললেন যে এগুলো হয়তো আপনারা না, কিন্তু আপনারা সরকার পরিচালনায় যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারেননি। আপনার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেকের ব্যাপারে এই অভিযোগগুলো আসে। হতে পারে, কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কি সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আসছি? আর আপনি যদি জাহেদ, আপনি অনেক অভিজ্ঞজন সাংবাদিক, আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো ছিল তাদের কি কাজ ছিল? সমস্ত প্রতিষ্ঠান সুদৃঢ়ভাবে আছে, সবাই মিলে হেল্প করছে, একটা ছোট্ট নির্বাচন করে দিয়ে চলে যেত, কিচ্ছু করে না, জাস্ট রুটিন ফাংশন। সো আমরা এই কাজে তো আমাদের কারো তো অভিজ্ঞতা ছিল না, আমরা সবাই চেষ্টা করি, আমাদের ভুল থাকতে পারে, আমরা চেষ্টা করি, ভুল থাকলে লজ্জা পাই, স্বীকার করি, আবার চেষ্টা করি, এবং সারা দিন রাত কাজ করি, শনিবার অফিস করি, মাঝে মাঝে শুক্রবার অফিস করি, দিনের মধ্যে আপনার কখনোই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আপনি জানেন, ওখানে পরিশ্রম অত ছিল না, কখনোই বোধহয় 4-5 ঘন্টার বেশি পরিশ্রম করতাম না আগে, এখন কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করি, এখন ভাই চেষ্টা করি। এখন না, এটা তো আপনারা পরিশ্রম করেন, আমরা রিসেন্টলি দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করছেন, না উনি বলছেন আজকে ভোরেও উনি 4টা থানা ভিজিট করেছেন। জি আমি জানি, ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি কন্ট্রোলে না আসে, আপনারা যে পরিশ্রম করছেন এটার আউটকাম, এটার রেজাল্টটা যদি না আসে, আপনারা রিসেন্টলি, আমি একটু বলি যে রিসেন্টলি দেখা যাচ্ছে এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসছে। এটা গত কয়েক বছরের ভিতর, বিশেষ করে এই স্বৈরাচারের আমলে দেখা যেত রমজান আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়, অথবা শেষ দিকে এসে আরেকটা জিনিস হয়েছিল যে 1 মাস আগে দাম অনেকটা বেড়ে যেত, আবার রোজার সময় লোক দেখানো কমতো। কিন্তু এবার সত্যিকার ভাবে রোজার সময় জিনিসপত্রের দাম অনেকটা কমে আসছে, অনেকটা সহনীয় পর্যায়ে আসছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সাম্প্রতিক কয়েকটি ঘটনার যদি আমি বিশেষভাবে বলি, দর্শনের ঘটনা বলে, কিংবা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বলে মনে হচ্ছে। যে আপনি একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আপনি কি মনে করেন? এটা আমি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা আমাদের জন্য অত্যন্ত বড় মনস্তাপের বিষয়। আমাদেরও পরিবার আছে, পরিবার থেকে অত্যন্ত কঠোর সমালোচনা শুনি, বন্ধু বান্ধব থেকে কঠোর সমালোচনা শুনি। আমি শুধু আপনাদের বলবো এই সময় বিশেষভাবে খারাপ হয়েছে, আবার ধরেন 2 মাস আগে এত খারাপ ছিল না, ইনশাআল্লাহ আবার 1 মাস পর পরিস্থিতি আবার ভালো হবে, এটা কার্ভের মতো আছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের বারবার বলি, দেখেন আমরা একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশ সার্ভিসকে নিয়ে কাজ করছি, যারা আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছিল, অনেকের হতোদ্যম অবস্থা আছে, সাহস পায় না। আমরা যখন একটা মিটিং করছিলাম কিছুদিন আগে, আমাদেরকে ধরেন একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, আমাদেরকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে আমাদের পুলিশ কি করবে বুঝতে পারে না, পুলিশ কি যে বিক্ষুব্ধ জনতা যে আছে ওকে ঠেকানোর জন্য রাস্তাঘাট যারা আটকে রাখে তাদেরকে মারবে, নাকি পরাজয় স্বীকার করা ওখানে চলে আসবে, মানে কতটা মানবিক হবে এটা পুলিশ বুঝতে পারে না। শেখ হাসিনার আমলে পুলিশ একদম ওদের ডিএনএ এর মধ্যে ছিল পিটাও, এটা ছাড়া অন্য কিছু ছিল না, পিটাও। ছাত্রলীগ বা নিজের দলের লোক হলে কিচ্ছু করবা না, অন্য দলের লোক হলে পিটাও, কোনো নির্দেশ দিতে হতো না। এখন আমাদের সমস্যাটা হয় কি, এখন আমরা যদি বলতে যাই যে পুলিশকে আচ্ছা ঠিক আছে আগের মতো পিটাও, তখন আপনার ধরেন আমাদের আলোচনা সবাই তুললো যে না মেয়েদের কোনো ভাই পিটানো যাবে না, অবশ্যই যাবে না, তারপর বললো একদল ছাত্রদেরকে পিটানো যাবে না, আচ্ছা ঠিক যাবে না, সাংবাদিকদের পিটানো যাবে না, হুজুরদেরকে পিটানো যাবে না। তাহলে আপনি যদি, পুলিশ তো জানেই না কিভাবে কি ডিল করবে, পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম একটা সময়ের সামনে মুখোমুখি হইতে হয় নাই, সে সারা জীবন আসছে পিটায়। এখন সবচেয়ে বেশি বিক্ষুব্ধ মানুষের ভিড়, কারণ মানুষ অনেক বেশি স্বাধীন, এখন মানুষের এখন অনেক ভেতরের যন্ত্রণা, 15 বছরের দাবি টাবি সব কিছু নিয়ে রাস্তায় নামছে। এই এত দাবি, ধরেন 200-300 মিছিল হয়েছে, এর মধ্যে ঢাকা শহর আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে এত ফ্রিকুয়েন্ট আন্দোলন, এত মুক্ত মানুষকে আন্দোলনকে ট্যাকল করার অভিজ্ঞতা পুলিশের নাই, প্লাস পুলিশ একটাই অভিজ্ঞতা ছিল পিটানো। তারা আমরা বলি না তোমরা সহনশীল হইতে হবে। আপনি বলতে চাচ্ছেন তাহলে কি মানবিক পুলিশ হতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, এবং সেটা একটা, আরেকটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন ধরেন যারা তথ্য আপা 15 বছর যাবত একরকম ভাবে চাকরি করতেছে, হঠাৎ এখানে এসে বলো এক্ষুনি তাকে
আপনার ওই রাজস্ব বাজেটে তার চাকরি ঢোকাতে হবে। সবাই তার 15 বছরে শেখ হাসিনার ভয়ে যেই যৌক্তিক কথাগুলো বলতে পারে নাই, সব কিছু নিয়ে রাস্তায় নামছে ফাইন, ওরা তো নামবে, কিন্তু আমাদের সরকারের সামর্থ্য যেটা, শেখ হাসিনা তো সব লুট করেও নিয়ে গেছে, আমার তো টাকাও নাই। তো ধরেন এই পুলিশ বাহিনীতে কি লোকবল নিয়োগের কথা বলা হচ্ছে, এটাও তো আপনারা যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। পুলিশে লোক নিয়োগ করতে যত তাড়াতাড়ি করেন না কেন আপনি, পুলিশে লোক নিয়োগ করতে কমপক্ষে 6 মাস লাগে। আমাদের ফার্স্ট ব্যাচ মাসখানেকের মধ্যে রিক্রুটেড হয়ে ইন্ডাক্টেড হয়ে যাচ্ছে, চাকরি শুরু করছে। সময় তো লাগে। ধরেন আপনাকে আমি একটা কথা বলি, যেমন ধরেন আপনি প্রায় দেখবেন যে বিচার হচ্ছে না, বিচারে ঢিলামি হচ্ছে, বিচার হচ্ছে। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, জামাতে ইসলামের লিডারদেরকে, যাদেরকে আপনার জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, তাদের বিচারের ক্ষেত্রে অ্যাভারেজে 2.5 বছর লেগেছে। আপনি তো সাংবাদিক, আমি কি মিথ্যা কথা বলছি ভাই? 2.5 বছর। তো 2.5 বছর লাগছে যেই বিচার, সেই বিচার আমি কেমনে 6 মাসে করব? আর এই বিচারটা আমার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না, ন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না। আমাদের যে প্রসিকিউশন টিম আছে, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমি দায়িত্ব নেওয়ার পর সর্বাত্মক দ্রুততার সাথে এই টিমগুলো গঠন করে দিয়েছি। আমাদের পূর্তমন্ত্রী আমরা রেগুলার ভিজিটে যেতাম যাতে কোর্ট ভবনটা তাড়াতাড়ি তৈরি হয়। আমরা কোর্ট ভবন, ইঞ্জিনিয়ার বলেছে, একটু বলি ভাই, ইঞ্জিনিয়ার বলেছে কোর্ট ভবন পুরাপুরি ঠিক করতে, পুরনো হাইকোর্টে বলছে 3 মাস লাগবে কমপক্ষে। আমরা বলছি এটা আপনাকে 3 সপ্তাহে করতে হবে। আমরা প্রতিদিন মনিটর করে এটা করেছি। এখন আমাদের সব কিছু তো প্রতিদিন এসে কি আমি আপনাদের বলবো ভাই আজকে এই করেছি, আজকে এই করেছি, আজকে এই করেছি। আমি খুব বিনয়ের সাথে বলি, ধরেন আমরা অনেক চেষ্টা করি, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করি। এক্সপেকটেশন আনপ্রেসিডেন্টেডলি হাই হয়ে গেছে। মানুষের এক্সপেকটেশন, মানুষের প্রতিবাদ করার ভাষা, প্রতিবাদ করার সুযোগ, এত রকম বঞ্চনা, এত রকম টেনশন সমাজে, তারপরে হচ্ছে আপনার ডিপ্লিটেড পুলিশ ফোর্স, বিচার বিভাগের মধ্যে সমস্যা আছে। সেই জন্য আমাদের চেষ্টার তুলনায় কাজের ভলিউমটা অনেক বেশি। সেই জন্য মনে হচ্ছে যে আমরা তেমন কাজ করি। বিচারের প্রসঙ্গ যেখানে আসলো, আপনি তো অতি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন, সেখানে জাতিসংঘ শেখ হাসিনার এবং তার সহযোগী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তার উপর একটা ডিটেইলস রিপোর্ট দিয়েছে। জি, তো এই জেনেভার অভিজ্ঞতাটা যদি একটু আপনাদেরকে শেয়ার করেন আমাদের দর্শক। জেনেভাতে আপনার ভলকার টার্ক যে আছেন, উনি OHCHR এর প্রধান, সারা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তো ওনারা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমন্ত্রণে ওনারা যে থরো ইনভেস্টিগেশন করেছেন, সম্পূর্ণ ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করেছেন। কী করেছেন ইনভেস্টিগেশন সেটা করার সময় আমরা জানতাম না, খালি জানতাম ওনাদের সাথে কথা বলছে, সেটাও সব ক্ষেত্রে জানতাম না। তো এই রিপোর্ট আসার পর এটা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করেছে, কারণ এখানে অথেন্টিক প্রুফ আছে। একটা ইন্টারন্যাশনাল ইম্পার্শিয়াল ইউনাইটেড নেশনস সে তদন্ত করে দেখছে যে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল। এখন আপনারা দেখছেন কিছু ভিডিও ফুটেজ বের হচ্ছে, শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপেন ইউজ করার জন্য, সরাসরি মানুষ মারার জন্য। আমরা চ্যালেঞ্জ করলাম এই ভিডিওগুলোর অথেন্টিসিটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রমাণ করা, দেখেন এগুলো সত্য কিনা। আমরা 100% কনফিডেন্ট এগুলি সত্যি ঘটনা। আমাদের কাছে আরও এভিডেন্স আছে, চাঞ্চল্যকর এভিডেন্স আছে। বিচারের স্বার্থে সেগুলি আমরা এখনই প্রকাশ করছি না। আমরা মনে করি যেই অপরাধ হয়েছে, যেই সাক্ষ্য প্রমাণ আছে, সম্পূর্ণ ন্যায় বিচার করার মাধ্যমেই তাদেরকে যথোপযুক্ত বিচারের কাঠগড়ায়। এটা কতদিন সময় লাগতে পারে শেখ হাসিনার বিচার, এখন তার সহযোগীদের বিচার সম্পন্ন করতে? এখন ধরেন আমি একটা ইন্টারভিউতে এরকম যখন মানুষ জিজ্ঞেস করে টরে, আমি বলেছিলাম আমি আশা করছি বলে একটা টাইম বলেছিলাম। তো স্বাভাবিকভাবেই আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে, ওনারা এটা পছন্দ করে নাই। ওনারা বলেছে এই ধরনের কথা যেন আমাদের পক্ষ থেকে না বলা হয়। ওনারা তো ইম্পার্শিয়াল, এটা তো প্রমাণ। উনি যে এই কথাটা বলেছে আদালত থেকে, যে ওনারা আইনমন্ত্রী কি বলছে এটাও কেয়ার করছে না, আইনমন্ত্রীও যেন এই ধরনের কথা না বলে। আপনি আইনের শিক্ষক হিসেবে কিংবা আমি আপনাকে দায়িত্ব হিসেবে, মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমি যেটুকু জানি সেটা হচ্ছে তদন্ত শেষ হয়ে, চার্জশিট হয়ে, চার্জ ফ্রেম হয়ে একদম শুনানি পর্যায়ে যে বিচার কাজ, সেটা ইনশাআল্লাহ মে মাসে শুরু হয়ে যাবে। এই যেহেতু এটা আপনার অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, জীবন্ত প্রমাণ রয়েছে, তো এটা জাস্ট আমার ধারণা, একদম সম্পূর্ণ আমার ধারণা, যে মে মাসে যদি শুরু হয় ইনশাআল্লাহ হয়তো আমরা আশা করতে পারি এরপরে কয়েক মাসের মধ্যে হয়তো রায় হতে পারে আর কি। এগেইন এটা আমি আবার বলছি, এটা আমার প্রিজাম্পশন, এটা আমার ধারণা, এটা আমার অ্যাসেসমেন্ট, এর চেয়ে বেশি কিছু না। বিচার বিভাগের ব্যাপারে আমি একটু জানতে চাই। মানুষের একটা আগ্রহ আছে যে বিচারপতিদের মধ্যে জি অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা মানুষের উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন,
ইভেন ঘুষ দুর্নীতির সাথে জড়িত, এরকম প্রমাণও বিভিন্ন সময় মিডিয়া আমরা দেখেছি। কিন্তু বিচার বিভাগের সংস্কারটা কি সেই পর্যায়ে হয়েছে এখন পর্যন্ত, কি আমরা এটা বলতে পারি? আপনি যদি উচ্চ আদালতের কথা বলেন, উচ্চ আদালতে আপিলের ডিভিশনে তো সমস্ত জাজই চলে গেছে। আপিলের ডিভিশন শুধু হয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনে তো অনেক নাম আসছে। হাইকোর্ট ডিভিশনে এটা চিফ জাস্টিস এখতিয়ার। এই যে আপনারা ধরেন অন্যান্য যারা অত্যন্ত সম্মানিত মানুষ আছেন, ওনাদের এখতিয়ারের ব্যাপারে আমরা প্রশ্ন করেন, আমি একটু আনইজি অবস্থায় পড়ি। শুধু এটুকু বলি, উনি ওনার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 12 জনের ব্যাপারে অলরেডি আপনারা জানেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার ডিসিশন নিয়েছে। আমার ধারণা হয়তো আরও ভবিষ্যতে ওনারা নিতে পারেন। আর কিছু জাজ তো আছে আপনার রিটায়ার করে গেছেন, তো হয়তো আপনার উচ্চ আদালতের স্বাধীনতা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, এর চেয়ে বেশি আর কিছু নেওয়ার আছে বলে আমি মনে করি না, যদি আপনি আইনগতভাবে যান। আমি ভিন্ন প্রসঙ্গে একটু আসি, যে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, এবং আমরা জানি যে ইতিমধ্যেই মূল যে 6টা সংস্কার কমিশন আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে, এবং প্রাথমিকভাবে আপনারা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছিলেন। এখন জুলাই প্রস্তাবনা, যেটা বলা হচ্ছে চার্টার, জুলাই চার্টার, যেটা এইটার মাধ্যমে একটা সংস্কারের একটা রূপরেখা আপনারা দিয়ে যেতে চাচ্ছেন। তো এই সংস্কার প্রস্তাবগুলো আসলে আমরা এই জুলাই চার্টারটা কতদিন লাগতে পারে এটা চূড়ান্ত রূপ? আচ্ছা, আপনাকে আমি একটু একটা জিনিস বলি। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি দেখেছি সমস্ত রাজনৈতিক দলই সংস্কার চায়। সমস্যাটা কোন জায়গায়? কোন রাজনৈতিক দল মনে করে সংস্কার বাস্তবায়ন করে কি ইলেকশন, তাহলে তো ইলেকশন দেরি হয়ে যাবে। আবার কোন রাজনৈতিক দল মনে করে না, সংস্কার করেই ইলেকশন করা উচিত, নাহলে ইলেকশনের পর যে দল জিতবে সে হয়তো সংস্কার করবে না। বিরোধটা এই জায়গা, অন্য কোনো জায়গায় বিরোধ না, সবাই সংস্কার চায়, কম আর বেশি না। আরো দু একটা বিষয় আছে, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে জামাত যেটা খুব জোর দিয়ে বলছে যে প্রপোর্শনেট মেম্বারশিপ, যেটা বিএনপি যেটার সাথে একমত না। আবার ছাত্ররা বলতেছে কনস্টিটিউশনাল ইলেকশন করতে হবে, মানে কনস্টিটিউশনের মেজর চেঞ্জ করে গণপরিষদ নির্বাচন করতে হবে। আমি আপনাকে বলি, এই সমস্ত ক্ষেত্রেই সমঝোতা সম্ভব। ধরেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি 500 আসন ইলেকশন হয়, সবাই যদি রাজি হয়, ঠিক আছে 100 আসনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কারণ এটা তো প্রথম, আর 400 আসনে সরাসরি নির্বাচন। তারা তো 300 আর 200 একটা বলে দিচ্ছে। না, আমি আপনাকে আমার যেটা বোঝানোর জন্য বলছি, আমি তাদের এক্সাম্পল হিসেবে আমি বললাম মধ্যপথে আসার জায়গা আছে, এই জন্য তো জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে। ওনারা এটা বলেছে এটা সম্পূর্ণ পরস্পর বিরোধী না, দুটার মধ্যে মধ্যবর্তী জায়গা সম্ভব। আবার ধরেন ছাত্ররা বলেছে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন একসাথে। বিএনপি, আমার ধারণা বিএনপি এটাকে একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছে। 1970 সনে যে নির্বাচনটা হয়েছিল আমাদের দেশে, সেটা পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, ওই পার্লামেন্ট একই সাথে গণপরিষদের কাজ করত। ছাত্ররা যেটা বুঝাতে চেয়েছে, আমার সাথে রেগুলার যখন কথা হয় এইসব ব্যাপারে, যখন এমনি এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হয়, বিএনপির সাথেও এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হয় কথা হলে, তো তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে, ধরেন 300 জন নির্বাচিত হলো, এই 300 জন পার্লামেন্টের কাজও করবে, 300 জন গণপরিষদের কাজও করবে। এটা খুব সোজা ব্যাপার। সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে, তখন এই 72 সংবিধানের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলা, সেটা সাধারণ সংবিধান সংশোধনীর মাধ্যমে করবে, 2/3 মেজরিটির মাধ্যমে, আর যতদিন পর্যন্ত নতুন সংবিধান প্রণীত না হয়। আর গণপরিষদ এই 300 জনই সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন বা দিনের কোনো একটা সময়, ধরুন সন্ধ্যার পরে 2 ঘন্টা, তারা গণপরিষদ হিসাবে বসবে। গণপরিষদ হিসাবে যখন বসে, তখন তার এজেন্ডা হবে যে নতুন সংবিধান রচনা করা। এখানে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পরিবর্তন করতে চান, এটাকে রেখে তাতেও তো নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে গণপরিষদ নামটা ব্যবহার না করে এটা আপনি করতে পারেন। এখানে আপনার বাধা কোথায়? এই কথাটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু গণপরিষদ নামে বাধাটা কোথায়? এটা তো গণপরিষদ হলে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, এই কথা বলা হচ্ছে। বিভ্রান্তির সৃষ্টি হতে পারে না। শোনেন, আজকে যদি ছাত্ররা, বিএনপি, জামাত একসাথে বসে, বাম দলগুলো একসাথে বসে, এটা বিভ্রান্তি, ওনারা যদি নিয়ত সবার ভালো থাকে, কোনো বিভ্রান্তি হওয়ার কথা না। আপনি এখনো আশাবাদী যে একটা সমঝোতায় আসা যাবে? অবশ্যই আমি আশাবাদী। এখন আপনার সমঝোতা যদি নাও হয়, কিছু ক্ষেত্রে সমঝোতা হবে। যেমন ধরেন আমরা যখন লাস্ট মিটিংয়ে বিএনপির সাথে বসলাম, ওখানে সালাউদ্দিন সাহেব আছে, উনি বললো যে অন্তত 50% তো আমরা এগ্রি করবো, বললো। এখন ধরেন ইট ক্যান বি 30%, ইট ক্যান বি 60%। আমার কথা হচ্ছে, ভাই আমার ধরেন 100টা জায়গায় সংস্কারের প্রয়োজন, আমি যদি 30টা জায়গায় করতে পারি, তাও তো অ্যাচিভমেন্ট। এবং কিছু কাজ কিন্তু আমরা অলরেডি, আমি আপনি সবসময় বলি, কিছু কাজ কিন্তু আমরা অলরেডি করেছি। দেখেন ভাই, পাসপোর্ট করার জন্য পুলিশের ভেরিফিকেশন লাগবে না, তারপরে আপনার পাওয়ার অফ অ্যাটর্নির জন্য পাসপোর্ট লাগবে না, নো ভিসা রিকোয়ার্ডে করা যাবে। তারপর হচ্ছে যে গুম কমিশন গঠন,
আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশন, এটা আমরা এটা পক্ষ রাষ্ট্র হয়েছি, এগুলো কি সংস্কার না? বাংলাদেশের অবশ্যই। মতো একটা গুম করা দেশ, যে দেশ মানুষকে গুম করে হত্যা করে শেখ হাসিনার আমলে, সেই দেশ গুম বিরোধী কনভেনশনের পক্ষ রাষ্ট্র হয়েছে, এটা সংস্কার না? তারপর আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে আইন করলাম, এটা সংস্কার না? আমরা অচিরেই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি দেখবেন যে আপনার সিভিল এবং ক্রিমিনাল মামলাতে দ্রুততর বিচার করার জন্য অনেকগুলো প্রস্তাব আনা হবে। সবই সংস্কার। এখন কোনটা বড় সংস্কার, কোনটা ছোট সংস্কার। এখানে বড় সংস্কার যেগুলি জি, ধরেন জি। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না, এখানে রাজনৈতিক ঐকমত্য দরকার। এগুলোর ক্ষেত্রে তো আমার মনে হয় বেশ কিছু বিষয় আপনি যেমনটি বললেন যে বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাব ছিল, জি এগুলো তো অনেকগুলি সুপারিশের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, অনেকগুলোই জি, হয়ে গেছে, জি, জি। এবং জামাতও যেগুলো তাদের প্রেস জি, কনফারেন্স করে ঘোষণা করছে, এগুলো অনেকগুলো এগুলোর included কিছুটা হয়েছে। হয়েছে, হ্যাঁ। এগুলো একটা কম্পাইলেশন, তো এটা করতে কতদিন সময় লাগতে পারে? নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত ঠিক এটা থাকে কি ডিসেম্বরের ভিতরে সম্ভব কিনা? 6 মাসে সম্ভব। যদি নিয়ত ঠিক থাকে 6 মাসে সম্ভব। এবং শোনেন 6 জাহেদ, মাসে এটা জাহেদ আমার সংস্কার কথাটা করে শোনেন। নির্বাচন দেওয়া? জাহেদ, সংস্কারগুলো তো মূলত আইনগত সংস্কার, নীতিগত সংস্কার, সাংবিধানিক সংস্কার। এগুলো তো পেপার ওয়ার্ক। তা আপনি যখন এগ্রি করবেন, পেপার ওয়ার্কটা তো হয়ে যাবে। প্রতিষ্ঠান ধরেন আমরা এগ্রি করলাম যে আমরা একটা নতুন প্রতিষ্ঠান জন্ম দিব। প্রতিষ্ঠানটা জন্ম দিতে হতো টাইম লাগবে, কিন্তু যখন এগ্রি করে ফেলবেন আইনটা হয়ে যাবে, ফাউন্ডেশনটা তো হয়ে যাবে। সমস্ত ফাউন্ডেশন বা কিছু ক্ষেত্রে কমপ্লিশন কাজটা 6 মাসের মধ্যে সম্ভব। নিয়ত সবার ভালো থাকে। এখানে আমার একটা প্রশ্ন, যে আমি মনে করি ভাই না, উপায় অধ্যাদেশ তো আর সংবিধান সংশোধন করতে পারবেন না, আইন করতে পারবেন। পারবো। শোনেন প্লিজ, এটা একটু শোনেন। আপনার কি মনে আছে জিয়াউর রহমান সাহেবের আমলে, এরশাদের আমলে সব মার্শাল ল রেগুলেশন দিয়ে রেগুলেশন করতো? গুলো করা তা হয়েছে, আমি অধ্যাদেশ দিয়ে করতে পারি, ওটা আপাতত সংবিধান বিরোধী থাকে, কিন্তু যদি পরবর্তী সরকার এসে অ্যাপ্রুভ করে দেয়, এক্স্যাক্টলি রেটিফাই করে, রাটিফাই, যে মানে পোস্ট ভ্যালিডিটি দেয়, পসিবিলিটি, যেমন জাস্টিস শাহাবুদ্দিনের ক্ষেত্রে যেমনটি হয়েছে, এক্স্যাক্টলি একাদশ সংশোধনীর মতো এক্স্যাক্টলি আপনারা এটা এক্স্যাক্টলি করতে, মানে আমি এটাই করা বললাম, যায়। আমি বললাম চাইলে করা যায়, আমি বলছি না এটাই বেস্ট না, পন্থা। এখানে আমার মনে হয় সামনে এখানে বড় একটা উদাহরণ হলো একাদশ সংশোধনী। ইভেন এক্স্যাক্টলি যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবগুলো এক্স্যাক্টলি একমত হয়, আপনি একাদশ সংশোধনীর মধ্যে পরবর্তীতে অবশ্যই সংশোধনী এটা আমাদের তো করবেন। একাদশ সংশোধনী রয়েছে, একদম সিটিং প্রধান বিচারপতি এসে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, আবার আবার প্রধান প্রধান বিচারপতি করে বিচারপতি যাচ্ছেন। হয়েছে। আমার কথা হচ্ছে ভাই নিয়ত, আপনার যদি নিয়ত ঠিক থাকে, পদ্ধতি বের করা, আমরা আইন মন্ত্রণালয় আছে, আমাদের সরকার আছে, পদ্ধতি বের করা কোনো সমস্যা না। আপনার মনে হয় কবে তাইলে নির্বাচন হবে? আমার মনে হয়, আচ্ছা এগুলি কিন্তু সব আমার ব্যক্তিগত অভিমত, আমি আমি আমার কাছে যেটা মনে হয় আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করা। হ্যাঁ, কোনো কারণে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় বেশি লাগে, হয়তো লাগতে পারে। আমাদের টার্গেট, মোটামুটি লক্ষ্য আছে ডিসেম্বরে করা। যদি আরেকটু সময় লাগে 4-5 সপ্তাহ বড় জোর এরকম হতে পারে আর কি। আরেকটি বিষয়, যে সম্প্রতি একটা বক্তব্য নিয়ে, সেনা প্রধানের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমি এটা এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, অন্য প্রসঙ্গে বলেন একটু। আচ্ছা, বুঝছেন, এটা এখন আরেকটা জিনিস, যে আপনাদের উপদেষ্টা পরিষদ সব বিষয়ে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছে না। ভাই তো এখানে উপদেষ্টা পরিষদ কি এক্সপানশনের কোনো পরিকল্পনা, আলোচনা আপনাদের পরিষদে হয়েছে কিনা? আমাদের উপদেষ্টা পরিষদের এত এক্সপ্যানশন বিভিন্ন সময় হয়েছে। হ্যাঁ, এখন রাইট নাও এখন করা হবে এই ধরনের কোনো আলোচনা আমি শুনি না। আমাদের অনেক কাজ, অনেকে দায়িত্ব সেটা তো স্যার যখন প্রয়োজন মনে করছে, ধরেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে, তারপর আপনার ধরুন খলিল ভাইকে নিয়ে আসলো স্পেশাল এনভয় হিসাবে, তারপরে আপনার লুৎফে ভাইকে নিয়ে আসলো একটা স্পেশাল স্ট্যাটাস। এটা স্যার যখন প্রয়োজন মনে করছেন ওইভাবে করছেন, কিন্তু উপদেষ্টা পরিষদ তো মানে স্যার সবার সাথে আলোচনা না করে সাধারণত করেন না, ওরকম কোনো আলোচনা নাই এখন। আপনি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তো প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুবই আলোচিত, এবং তাদের দাবির মধ্যে এটা একটা জোরালো দাবি। এটা নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? কিন্তু এটা আপনার শেষ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, প্রবাসীদের ভোটাধিকারের জন্য আমরা অত্যন্ত রেসপেক্টফুল, আমরা মনে করি অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার পাওয়া উচিত, কিন্তু এখানে অনেক বড় একটা টেকনিক্যাল প্রবলেম আছে। প্রবাসীরা কি পদ্ধতিতে ভোট দিবে? আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী বাইরে আছেন এবং ওনারা অত্যন্ত রাজনৈতিকভাবে ওনারা সক্রিয়, সোচ্চার, এবং ওনারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন, দেশের জন্য অনেক ত্যাগ করেন। তো এই টেকনিক্যালিটিসটা এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি কনফিডেন্ট ফিল করে, আমরা পলিসি ডিসিশন নিতে পারি, অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হবে, অবশ্যই আমি পার্সোনালি মনে করি দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। এখন যদি নির্বাচন কমিশন বলে যে না আমি টেকনিক্যালি প্রিপেয়ার্ড আছি, আমি পারবো করতে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, তখন অবশ্যই হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি বলে না আমার সেই টেকনিক্যাল ক্যাপাসিটি নাই, আমার সেই টেকনোলজিক্যাল ক্যাপাসিটি নাই, তখন আমার উইশ লিস্ট দিয়ে তো আর কিছু হবে না।
নাকি? তো আপনি কি মনে করেন যে এটা করা সম্ভব? আপনি ব্যক্তিগত অপিনিয়ন আমি তো ভাই না, এটা আমার মন্ত্রণালয় না। আমি টেকনোলজিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয় কম বুঝি। আপনি যদি আমাকে আইনগত বিষয় বলেন সেটা আমি বুঝি। টেকনোলজি তো আমার বোঝার কথা না। আমি সারা জীবন আর্টসের স্টুডেন্ট। এটা বুঝবেন নির্বাচন কমিশনে যারা আছে তারা। আপনারা ওনাদের ইন্টারভিউ করেন, ওনারা আপনাদেরকে ক্লিয়ার পিকচার দিতে পারবেন। শেষ প্রশ্ন আপনাকে, যে অতি সম্প্রতি যেটা দর্শনের ঘটনা নিয়ে সারা দেশে গতকালকে এই গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। গতকালকে আপনারা একটা প্রেস কনফারেন্সে বলেছেনও, কিছু স্টেপস নিয়েছেন। এটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আমি এটা বলেছি ডিটেইল, এই জন্য ডিটেইল বলছি না। এটার ব্যাপারে আমাদের জিরো টলারেন্সের ব্যবস্থা নিতে হবে। কেন ধর্ষণের মামলার ক্ষেত্রে উপযুক্ত মানে শাস্তি কেন আমরা নিশ্চিত করতে পারছি না, বিচার কেন নিশ্চিত করতে পারছি না, সেটা নিয়ে গভীরভাবে ভাবছি। আইনগত পরিবর্তন বিষয়ে আগামীকাল আমরা মিটিংয়ে বসছি এটা নিয়ে। আমার দায়িত্ব আমি করব ভাই। এখন ধরেন পুলিশের দায়িত্ব, পুলিশ করার চেষ্টা করছে, ধর্ষকদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু আমাদের ধরেন কনসার্টেড এফোর্ট আছে। ধর্ষণ কেন, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা যখন উপদেষ্টা পরিষদে আলোচনা করি, আমাদের যদি যন্ত্রণা, আমাদের যদি কষ্ট যে আমরা আরো অনেক কিছু করতে পারছি না, আমরা এটা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না, এটা যদি দেখাতে পারতাম হয়তো আপনারা একটু শান্তি পেতেন, আমরাও শান্তি পেতাম। আমরা অব্যাহতভাবে চেষ্টা করে যাব। ঐতিহাসিকভাবে আমাদের সমাজে নারীরা ভালনারেবল, কিন্তু আমাদের এরকম একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র মানে আমাদের মহিলা স্টুডেন্ট, আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, যাদের মানে আত্মত্যাগ কোনোভাবে আপনার কি বলবো যে ভাষায় ব্যক্ত করে শেষ করা যাবে না। এত বড় অসীম প্রথম সারিতে, এবং প্রথম যে মিছিলটা আপনার, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তারপর কে বলেছে স্বৈরাচার, এই মিছিল তো মেয়েরা করেছে। তাদের হাতে গড়া এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে এই সমস্ত ঘটনা ঘটে, আমাদের জন্য খুবই লজ্জার, খুবই দুঃখের, খুবই কষ্টের। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব, ইনশাল্লাহ যতটা পারা যায় আমরা ব্যবস্থা নিব।